ডক্টর ইউনূস যে পলিটিক্যালি তিনি যে এত দুর্বল, এটা কিন্তু আমরা অনেকে বুঝি নাই। এই ক্ষেত্রে তার যে প্রজ্ঞা আমি আশা করেছি, সেই প্রজ্ঞাটা কিন্তু আমি সত্যিকার অর্থে খুব হতাশ হয়েছি ব্যক্তিগতভাবে। কারণ আমি যে কিছু কিছু জিনিস একদম কাণ্ডজ্ঞান থেকে আসে, এটা খুব বড় প্রজ্ঞা দরকার হয় না। এটা একটা গণ অভ্যুত্থান, বলছি আপনার এটা গণ অভ্যুত্থান, এখানে গণ ব্যাপারটা গুরুত্বপূর্ণ, জনগণ এখানে গুরুত্বপূর্ণ। আপনি উপর থেকে কিচ্ছু চাপিয়ে দিতে পারবেন না। আপনি কোনো না কোনো পর্যায়ে জনগণের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আপনি এসে বসে কথা বলবেন, শুনবেন, সমালোচনা শুনবেন, তার মধ্যে থেকে সঠিক সিদ্ধান্তটা আপনি নেবেন। কিন্তু তিনি একদমই তিনি নিজের মতন করে, তিনি করেছেন কি তারা কারা কমিটি করেছে সেটা আমরা জানি না, তিনি নিজের মতন করে বিভিন্ন রকম সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। এর ফলে কি হয়েছে খেয়াল করেন, আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি অ্যালিনেট করে দিয়েছেন। কারণ আপনি তাদের সঙ্গে তো কনসাল্ট করার কথা ছিল, জনগণকে আপনি অ্যালিনেট করা শুরু করে দিয়েছেন। এখন আপনি ইমেজটা রিকভার করবেন কি করে? কারণ আপনি তো শুনুন, বিড়াল যদি মারবেন তো প্রথম রাতে মারতে হয়, ঠিক না? প্রমাদ পাচ্ছেন আপনি যখন প্রথমেই যখন আপনি এইটা দেখিয়ে ফেললেন, কারণ এটা তো মুশকিল হয়ে যাচ্ছে যে জনগণ আস্থা হারিয়ে ফেলছে ইমিডিয়েটলি। কারণ আপনি যখনই প্রথম থেকে যখন চুপ্পুর কাছে শপথ দিলেন, এটার প্রথম ধাক্কা, তারপরে তারা ভেবেছে যে ঠিক আছে, হয়তোবা এই এই আমাদের লয়ারে বুঝেছে আমাদের একটা সাংবিধানিক সংকট আছে, আমাদের একটা কনস্টিটিউশনাল কি বলে শূন্যতা তৈরি হয়েছে। যেগুলো কিন্তু আসলে কিন্তু বোগাস। কারণ বাংলাদেশের সংকটের চরিত্রটা একান্তই রাজনৈতিক, এটার সঙ্গে সংবিধানের বা আইনের কোনো সম্পর্ক নেই। এটাকে খামখা একটা আইনি বিষয়ে পরিণত করা হয়েছে। ফলে এটা তো বোঝাটাও তো তার একটা প্রজ্ঞা দরকার ছিল যে আসলে এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস, এবং পলিটিক্যাল ক্রাইসিসের ফলে এটাকে রাজনৈতিক সংকটটা সমাধানের জন্য তাকে আনা হয়েছে। তো তিনি আইনের মধ্যে কি করে ঢুকলেন, এবং পরবর্তীকালে ঢুকলেন, ঠিক আছে, আপনি হয়তো তিনি অতটা বুঝেন নাই, কিন্তু পরে দেখছি উনি যেভাবে হ্যান্ডপিক কিছু লোককে ঢুকাচ্ছেন, এই যে কমিশনে খেয়াল করেন, ঢুকানে তিনি স্বাধীন মালিক প্রথমে খেয়াল করেন, আবার স্বাধীন মালিকের সরাইতে থাকে হলো। তারপরে কাকে ঢুকালেন? আলী রিয়াজকে ঢুকালেন। আচ্ছা, আলী রিয়াজকে ঢুকাচ্ছেন ভালো, এখন আলী রিয়াজের পজিশনটা কি? তিনি কি সংবিধান পুনরীক্ষণ করতে চান? তার কিছু আগে লেখাটা পড়েছি, কিন্তু এই যে পুনরীক্ষণ করবেন, এটার ম্যান্ডেট তো নাই। আপনার তো শপথ নিয়েছেন যে সংবিধান আপনারা সংরক্ষণ করবেন, রক্ষা করবেন, তো সংবিধান কি এগুলো দেখেন, এগুলো তো কাণ্ডজ্ঞানের বিষয়। এটার জন্য তো বড় কোনো বুদ্ধি দরকার পড়ে না। আপনাকে কে কোন জায়গায় দাঁড়িয়ে আপনি এই সংবিধান সংস্কার করবেন? হোয়াট ইজ ইউর অথরিটি? আপনি কে দিচ্ছে এই অথরিটি সংবিধান বদলাবেন? আবার আপনি নিজে বলছেন যে হাত দিয়া এই শপথ নিচ্ছেন যে আপনি সংবিধান সংরক্ষণ করবেন। সংবিধান সংরক্ষণ করা কি আপনি বদলাতে পারবেন যদি শপথ নেবার পরে? এটা তো বদলাতে পারবে একমাত্র এই যে পরবর্তী আপনার কি বলে, যদি আপনি কোনো ওই আমাদের একটা যদি জাতীয় সংসদ হয়, মানে জাতীয় সংসদে 2/3 ভোটে আপনি হয়তো বদলাইতে ভাবতে পারবেন। তা আলী রিয়াজের কি পারবে সে করতে? তা আলী রিয়াজ যদি আমি হতাম, তা আমি তো প্রথমে তো করে বলতাম যে ভাই এটা তো হবে না, আমি তো এটা পারবো না। তারা বুঝি আলী রিয়াজের সংবিধান বুঝে না, আলী রিয়াজ আইন বুঝে। আমি ব্যক্তি আকারে বলছি না, এটা তো সিম্পল আর্গুমেন্ট। আপনি কি করে বদলাবেন? হু গিভ ইউ দ্য অথরিটি? ঠিক আছে, আপনি করতে পারেন না। আপনি একমাত্র যেটা করতে পারেন যে আপনি যদি একটা গণ অভ্যুত্থানের সরকার হিসেবে নিজেকে ঘোষণা দেন আমি জনগণের পক্ষে এসেছি এবং আমি যেটা করবো এটাই জনগণের পক্ষে আইন, আপনি ডেফিনেটলি করতে পারেন। তাই তো নতুন গঠনতন্ত্রে পূর্ণ করতে পারেন। আপনি নতুন করে গণপরিষদ নির্বাচন করবেন, গণপরিষদ পরে আপনি সরকার নির্বাচনের জন্য আপনি যাবেন। এটা তো জানা কথা। তাহলে এই যে একটা মারাত্মক প্রজ্ঞার একটা অভাব এবং জনগণের অভিপ্রায়ের সঙ্গে আপনি যে বিশ্বাসঘাতকতাটুকু করলেন, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এখন এখান থেকে বেরিয়ে আসবেন কি করে? এখন ওনারা কি ঘোষণা দেয় এটার জন্য আমি বসে আছি। তারা যদি অধ্যাদেশ দেয়, পিনাকি অধ্যাদেশ বোঝে করতে চেষ্টা করে, তারা বাংলাদেশে একটা প্রবল প্রকট সংকটের দিকে তারা ঠেলে দেবে। অধ্যাদেশ মানে কি? এই সংবিধানের অধীনে এই সংবিধান তো বোঝে না, আপনার তো নিজেরাই বোঝে না। আপনি কৃষি ভিত্তিতে অধ্যাদেশ দিবেন, আপনি কৃষি ভিত্তিতে বলবেন এই সংবিধানের অধীনে আপনারা বৈধ। আমি তো দেখবো যে কি করে তারা করে। সংবিধান নাই, আপনি পারবেন না করতে। আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারই নিয়ে সংবিধান, আপনি সংবিধান থাকলে তো আপনি কিছুতেই নিজেকে বৈধ প্রমাণ করতে পারবেন না। আপনার সংবিধানের বাইরে আসতেই হবে। এক্স্যাক্টলি। আর আপনি কি আসতে পারবেন? আমার কথা, হ্যাঁ পারবেন। আমি আপনাকে খসড়া বানাইতে, যদি আপনাদের সে গিরু না থাকে
আমরা মনে করি এটা তৈরি করা যায় বহু পদ্ধতি। জনগণ যদি থাকে আপনি সবকিছু করতে পারবেন। আর বলি না মিয়া বিবি রাজি তো কে করেগা কাজে। আপনি জনগণ যদি রাজি থাকে, এটা হলো সভারেন, পিপুল ইজ সভারেন। পিপুল যদি বলে যে আমরা এরকম চাই, এটা সভারেন। এখন তারা যদি মনে করে যে একটা অ্যাসেম্বলি অধীনের থেকে তারা একটা দেবেন, কারণ পিপুল তো রায় দিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট রাষ্ট্র তারা চায় না, তারা নতুন ভাবে তারা নিজেদের গঠন করতে চায়। এর বিপরীতে আপনি দাঁড়াবেন, তার মানে কি হবে? সমাজকে আমরা দুভাগে ভাগ করে ফেলবো। এটা সামনে কি করে? ফরহাদ ভাই, আমি জাস্ট আবার একটু পিছনে ফিরে যাই। মানে 90 যখন এরশাদের পতন হলো, যখন শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট বানানো হলো, উপরাষ্ট্রপতি করে প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার বানানো হলো, আমার যতটুকু মনে পড়ে আপনি সেই সময় ঠিক একই আলাপ তুলেছিলেন যে জনগণ, বিপ্লবী জনগণ রাজপথে এবং সেটাই গণশক্তি, এবং এর জন্য এই সংবিধান মানার কোনো প্রয়োজন নাই এবং এই সাংবিধানিক কথার মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন আমরা জানি না, তখন তো আপনার বয়স আরো অনেক কম, আমরাও অনেক জুনিয়র। এখন আপনি বাংলাদেশের প্রধান বুদ্ধিজীবী, আমার এটা বলতে কোনো অসুবিধা নাই, এবং আপনাকে আপনার অনুসারী অনুরাগী সংখ্যা তো কম নাই। আপনি এখনো একই কথা বলছেন, কিন্তু তারপরেও কেউ কি আপনার কাছে এসছে যে আচ্ছা ফরহাদ ভাই একটু বলেন তো এটা কিভাবে করা যায়? আপনি তো বলছেন এটা কিভাবে করা যায়, কেউ কি এসছে? আপনি একটু বুদ্ধি দেন। কেউ কি জিজ্ঞেস করেছে আপনাকে? জিজ্ঞেস করতে না, কেউ করতে করে না। শুধু তাই না, আমি আশা করেছিলাম যে এরা এই সরকার এসে, অন্তত উপদেষ্টা সরকার এসে, অন্তত যাদেরকে আমরা সুশীল সমাজ বলি, আমি তো একা না, সমাজে আরো অনেকগুলো বিভিন্ন মতের মানুষ আছে, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি তো তাদেরকে নিয়ে তো কথা বলতে পারতেন। হ্যাঁ, মানে ধরেন এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের যে বয়ান তৈরি করা, এটাকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেওয়া, সেটার মধ্যে সেই লোকগুলোকে যদি একসাথে করতে হয়, তার মধ্যে তো আপনি অবশ্যই থাকবেন। মানে সেই কাজটা হয়নি তাহলে ঢাকায়? কথা তো কিচ্ছু, নোবডি, নো ওয়ান। আচ্ছা ফরহাদ ভাই, আপনার সাথে প্রফেসর ইউনূসের কোনো ব্যক্তিগত পরিচয় নাই? হ্যাঁ আছে, সালাম দেওয়া আছে, এর বেশি কোনো ব্যক্তিগত পরিচয়। মানে কখনো কোনো আলাপ, কোনো এক্সচেঞ্জ, সমাজ, রাজনীতি, দেশ নিয়ে কোনো ধরনের এক্সচেঞ্জ হয়নি কখনো আপনার সাথে? আমার সাথে কখনো আসেনি কোনো এক্সচেঞ্জ। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, এটার সাথেই প্রাসঙ্গিক। ধরেন অনেকে মনে করে যে প্রফেসর ইউনূস দেশের জন্য অনেক কিছু করতে পারবে, অনেক কিছু নিয়ে আসতে পারবে, পশ্চিমের সাথে যেহেতু তার ভালো সম্পর্ক, পশ্চিমের সাথে যেহেতু তার একটা আস্থার সম্পর্ক, তারা সম্মানও করে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আসলে কি তিনি পারবেন? দেখুন, এখন হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কে তো প্রথম দিকে তো একটা ইতিবাচক ধারণা ছিল। ভূরাজনৈতিক যে সকল দ্বন্দ্ব এবং সংকটের পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি তিনি একটা ভূমিকা তিনি পালন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার নিজের একটা ধারণা হলো যে, বা এই গত কয়েকদিনে আমি যা আন্তর্জাতিকভাবে যতটুকু খবর পেয়েছি, যে ডক্টর ইউনূস থাকার কারণেই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নীতি এই বাংলাদেশে বদলাবে, এটার কোনো ভিত্তি নেই, এটা রং, এই অনুমান হলো ভুল। কিন্তু তাদের ভূরাজনৈতিক জায়গা থেকে দেখবে। এবং আপনার ডক্টর ইউনূস যিনি সোশ্যাল বিজনেস এর, তিনি ব্লু হোয়াইট বয়, এটা এক জিনিস। আর ডক্টর ইউনূস যিনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরের একজন ব্যক্তি, ঠিক আছে? তো এই দুজন এক নয়, ফলে আমরা কিন্তু এটা ভুল করলে আমরা মারাত্মক ভুল করবো। তৃতীয় জিনিসটা হচ্ছে যে তার কাছে যে প্রজ্ঞাটা আমরা আশা করেছিলাম, অন্য কথা প্রজ্ঞা বাদ দেন, একেবারে ছোট্ট সিম্পল একটা কি বলে একটা কাণ্ডজ্ঞান, যে আপনি যে লোকগুলো সমালোচনা করেন, এই লোকগুলো সমালোচনা করছে বা কিছু কথা বলছে, লোকে শুনতেছে, আচ্ছা বুঝে দেখি এরা কি বলে। তো উনি তো এটা বুঝলেন না। উনি তো ওই যে উনি হয়তো মনে করেছেন বোধহয় যেহেতু আসিফ নজরুল ছাত্রদের খুব কাছে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন অধ্যাপক, আমরা তো অধ্যাপক না রে ভাই, আপনি আমরা তো বাড়িতে এই কথা বলি, আমার তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে ওখানে সেবে নাই, আমাদের তো একই জনমত তো আছে আমাদের পক্ষে। তো উনি মনে করেন বোধহয় যেহেতু আসিফ নজরুল ছিলেন এবং তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন, এটা তার কাছে মনে হয়েছে, এবং সেটা তিনি হয়তো ভেবেছেন যে আসিফ নজরুল তাকে একমাত্র পরামর্শদাতা। তো তিনি তার পরামর্শে চলছেন এবং তারই তো ফল আমরা এখন দেখছি। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কথা বলতে চাই না, কিন্তু আমি ডেফিনেটলি আসিফ নজরুলকে বলবো এক্ষেত্রে যে আপনি কেন এইটা তাকে বিভ্রান্ত করলেন? আপনার তো উচিত ছিল যে আমাদের এই যারা
সমালোচনা করছে। আসিফ তো আমাকে চেনে, আমার মত চেনে, বক্তব্য চেনে, বা আমাকে তো বুঝাতে পারতো যে ফরাদ আপনি যেটা বলছেন এটা 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 না, ভিন্ন পথ আছে। কই আমাকে তো তারা এমনকি কোনো পাবলিক ডিবেট তো করেনি। আপনি যে পাবলিকলি বলতে পারতেন যে ফরাদ আমাদের ঠিক বলছে না, আমাদের পথ আছে আলাদা। আপনি তো এইভাবে তো, আপনি যদি জনগণকে, আমাকেই যদি আপনি ইগনোর করতে পারেন, আমি কত ক্ষুদ্র ব্যক্তি হতে পারি, আপনি যে জনগণকে ইগনোর করবেন, 17 কোটি মানুষকে তো আপনি ইনফ্যাক্ট আপনি অস্বীকার করলেন যে তাদের তো কিছু বড় থাকতে পারে। এটা তো আমি না, ওই সময় শরৎ ভাই, আমি আপনার খেয়াল আছে কিনা জানি না, ওই সময় আমি একটা এপিসোড করে বলেছিলাম যে আমাদের কথা শোনার দরকার নাই, আমাদের বয়স কম, আমাদের মুরব্বীরা আছে। আমি আপনার ছবি দেখিয়ে বলেছিলাম ফরদ ভাইয়ের সাথে কথা বলেন, দেখেন উনি কি বলে। হ্যাঁ, ওনার সাথে কথা বলেন, আমাদের সবার সাথে কথা বলার দরকার নাই, একজনের সাথেই কথা বলেন, ওনার সাথেই কথা বলেন। তো মানে আমার কথাও তো অনেকে শোনে, তাই না? আমার কথাও তো অনেকে শোনে, অনেকে পছন্দ করে, আমাদেরও তো একটা ভূমিকা আছে, তাই না? তো আমরাও তো এন্ট্রাস্ট করেছি আপনাকেই যে আপনি আমাদের হয়ে কথা বলেন, আমাদের ভয়েসটা আপনিই হন। সেটাও যে করা হয়নি, এটা আমার কাছে খুবই বিস্ময়কর এখন। না না, একদম একদম আমি আপনাকে পরিষ্কার বলছি, একদমই কোনো কথা বলি ফলে যেটা আমি কিন্তু কিছুটা বিস্মিত হয়েছি। আমি হয়তো নিজেকে ধরে নিয়েছি হয়তো আমি তো গুরুত্বপূর্ণ নয়, আপনি তো আমাকে ভালোবাসছেন বলে একটু বেশি বলেন আমার সম্পর্কে, হয়তো আমি না, সেটা মোটেই না, সেটা মোটেই না ভরত ভাই। আপনি মডেস্ট হয়ে বলছেন, এটা আপনি বাংলাদেশের, আমি অনেক আগে থেকে এটা বলি, আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তক, এবং আপনার মত যেভাবে প্রভাব বিস্তার করে সেটা আর কারো এটা নাই, এই ক্যাপাসিটি আর কারো অনেকের মধ্যে করে, এবং অ্যাক্রস দ্য বোর্ড। না, আমি তো এক্ষেত্রে তো আপনি আমাকে চেন, আমি সারা জীবনে বিনিয়োগ, আমি কখনো মনে করি যে আমার মতটা সঠিক। আপনারা একটা উকিলি তর্ক শুরু করেছেন, যে উকিলি তর্কের কোনো ফাউন্ডেশন নাই, কারণ বাংলাদেশে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের সংকটটা সাংবিধানিক ছিল। বাংলাদেশের সংকটটা তো সাংবিধানিক ছিল না, এটা ছিল পলিটিক্যাল ক্রাইসিস। তো পলিটিক্যাল ক্রাইসিস থেকে আপনারা কেন শেখ হাসিনার সংবিধান ঢুকে ফেললেন? এটা তো তর্ক করতে হবে আপনাদেরকে। আপনি আমার সঙ্গে না করতে চান, কোনো না কোনো দিন আপনাকে করতে হবে এটা।